গণ অভ্যুত্থানের পরে আসলে মানুষের ভয়টা তো কেটে গেছে। পুলিশের প্রতি যে একটা ভয় কাজ করতো, সেই ভয়টা কেটে গেছে। সরকারের প্রতি যে একটা সমীহ কাজ করতো, সেটা চলে গেছে। তো প্রথম কেওসটা আসলে আমার মনে হয় যে এই কারণেই আসলে শুরু হয়। এবং অবশ্যই যে ১৭ বছরের একটা পুঞ্জীভূত ক্ষোভ ছিল, অনেকের অনেক দাবি দেওয়া ছিল। কারণ ১৭ বছর রাজনৈতিক দলগুলো তাদের অধিকার কথা অনেক বললেও, ভোটের অধিকারের কথা অনেক বললেও, সাধারণ মানুষের যে দাবি দেওয়া ছিল ওগুলো নিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলো তেমন একটা কথা বলেনি। ফলশ্রুতিতে যেটা হয়েছে, এই যে ১৫ বছর ১৭ বছর আন্দোলন করা লেগেছে, কিন্তু তার পরেও কিন্তু রাজনৈতিক দলগুলো ফ্যাসিস্ট সরকারকে টলাতে পারেনি। তো তখন গণঅভ্যুত্থানের পরে কি দেখা গেল, যে যেহেতু এটা একটা কোটা সংস্কার আন্দোলন থেকে এটা গণ অভ্যুত্থানের রূপ নিয়েছিল, মানে একদম মানুষের চাকরির দাবি থেকে একটা গণ আন্দোলনের রূপ নেয়, গণ অভ্যুত্থানের রূপ নেয়, তখন ওই সমাজের সকল শ্রেণীর পেশাজীবী বলি, শিক্ষার্থী বলি এবং অন্যরাও তারা ভাবলো যে আন্দোলনই হয়তো তাদের দাবি দেওয়া পূরণের একমাত্র উপায়। তাই তারা এই আন্দোলনের পথটা বেছে নিয়েছিল, যেটা খুবই দুঃখজনক। এবং সরকার এটিকে একদমই হ্যান্ডেল করতে পারেনি। যেখানে সরকারের প্রেস সচিব নিজেও বলেছেন যে গত ১.৫ বছর ২,০০০-এর বেশি আন্দোলন হয়েছে, এটা তো কোনো গর্বের কথা না। এবং এটাকে যেহেতু সরকার সামাল দিতে পারেনি, এটা সম্পূর্ণভাবেই সরকার এই ক্ষেত্রে ব্যর্থ। কিন্তু পিছনের সাইকোলজিটা বললাম যে কী কারণে সম্ভবত এটা হয়ে থাকতে পারে। এবং অবশ্যই যেখানে আন্দোলনকারীদের যেমন দায় আছে, সরকারের যেটা দায় ছিল যে আমাদের দেশে না কোনো কিছু আপনি লিখিতভাবে একটা কমপ্লেইন করলে, উপযুক্ত জায়গায় কাউকে গিয়ে কিছু বললে, সেটা তখন আর আমলে নেওয়া হয় না, অনেক ঘুরানো হয়। আমার মনে হয় না যে সাধারণ মানুষ প্রথমেই রাস্তায় কেউ নেমে পড়ে। যদি নেমেও পড়ে, অন্তত এর মধ্যে 50% বা 20% 30% হলো, যেহেতু পেশাজীবীদের কথা বললেন এবং শিক্ষার্থীদের কথা বললেন, তারা কিন্তু প্রথমে চেষ্টা করে যে উপযুক্ত মাধ্যমে তার সমস্যাটা যেন সমাধান করা যায়। কিন্তু যখনই সেটা যায় না, যখনই মানে বারবার সেটাকে দাপ্তরিক দোহাই দিয়ে, দাপ্তরিক কাজের সমস্যার দোহাই দিয়ে তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়, তখন গিয়ে তারা রাস্তায় নামতে বাধ্য হয়। এবং গণ অভ্যুত্থান যেহেতু দেখিয়ে দিয়েছে যে রাস্তায় নামলে একটা সমস্যার সমাধান সম্ভব, যেহেতু ফ্যাসিস্ট হাসিনাকে বাংলাদেশ থেকে দূর করা সম্ভব হয়েছে, তো মানে যেটা একদম অসম্ভব মনে হচ্ছিল, সুতরাং তারা ভেবেছে যে না, রাস্তায় নামলে কিন্তু সরকার আমলে নেয়, এবং তাও আবার নিচ্ছেও, কিন্তু সরকার আমলে নিচ্ছে। তো সরকারই তো বারবার রাস্তার পথটা আসলে দেখিয়ে দিচ্ছে। এবং যখন তারা রাস্তায় নামে, একের পর এক দিন চলে যায়, কতটুকু বা অ্যাড্রেস করে। এবং আমি খুব রিসেন্ট একটা এক্সাম্পল দিব। খুব রিসেন্টলি হচ্ছে কি, আমাদের পার্টির পক্ষ থেকে আমি সহ এবং আমরা প্রতিবন্ধী গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের একটা আন্দোলনের সাথে জড়িত ছিলাম। এবং তারা 15 দিন, 18 দিন, 21 দিন হচ্ছে রাজু ভাস্কর্য অবস্থান নিয়েছিল, শাহবাগে অবস্থান নেয়। তাদের দিকে একদমই কর্ণপাত করা হয়নি। সমাজ কল্যাণ উপদেষ্টা তারা অ্যাপয়েন্টমেন্ট চায়, তিনি অ্যাপয়েন্টমেন্টও দেন, সংখ্যায় কম ছিল, কারণ তারা 40 জন 50 জন মিলে আন্দোলন করে, এই আন্দোলনের আসলে কোনো পাত্তা নেই। কিন্তু তারা যদি আবার 1000 লোক মিলে শাহবাগ অবরোধ করতো, ওই যে মানুষের ভোগান্তি তৈরি করতো, তখন দেখতেন আবার ঠিকই সেকেন্ড দিনই সমাজ কল্যাণ উপদেষ্টা হচ্ছে তাকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে, তার সমস্যা সমাধানের চেষ্টা করছে। তো এটাই হচ্ছে একটা দুঃখজনক বিষয়। কিন্তু আমার কথার সাথে আরেকটা জিনিস আমি অ্যাড্রেস করতে বলতে, যে গিয়াস ভাই যেটি বললেন এবং প্রচন্ড একটা আপত্তির কথা বললেন, যে কোট আনকোট এই ধরনের গণ অভ্যুত্থানের কিছু সমন্বয়কে ক্রেডিট দিয়ে সরকারে নিয়ে যাওয়া, এটা কিন্তু এই মানে আপনি যে সমস্যাটা নিয়ে আজকে আমরা আলোচনা করছি, এর সাথে এটার কোনো সম্পর্কই নেই। গণ অভ্যুত্থানে তাদের সম্পূর্ণ ক্রেডিট আছে বলেই তারা সরকারে নিয়েছে, এবং এই সরকারের লেজিটিমেসি একমাত্র ছাত্র উপদেষ্টারা সরকারে ছিল দেখেই সম্ভব হয়েছে। এবং ভাই আরও বললেন যে 15 বছর 17 বছর ধরে আন্দোলন করেছেন। এই ছাত্র সমন্বয়করা যদি আন্দোলনের ডাক না দিতেন, তারা যদি নেতৃত্ব না দিতেন, বিএনপি আজও আন্দোলনই করতে থাকতো, কিন্তু কোনোদিন ফ্যাসিস্ট সরকারকে টলাতে পারতো না। যার যেটা ক্রেডিট ছিল তাকে শুধু সেটাই দেওয়া হচ্ছে। আমরাও সবসময় বিএনপির ক্রেডিট দেই, আমরা তো দেই না সেটা বলিনি। এই আন্দোলনে সবাই জড়িত ছিল, বাংলাদেশের আপামর জনসাধারণ জড়িত ছিল।